আজকের গল্প মাধবী ভট্টাচার্য রচিত সত্যি মিথ্যে। বাড়ি ঢুকতেই প্রায় তেড়ে এলো সাথী। তোমার মা আবার লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়েছেন। এরপর কিছু হলে আমায় দোষ দিতে এসো না কিন্তু। মায়ের হাই ব্লাড সুগার এত বেশি যে অনেক সময় ইনসুলিন দিয়েও সুগার নিয়ন্ত্রণে আসে না। ডক্টর সেন সাবধানও করে দিয়েছিলেন আগেরবার। মায়ের কিডনিতেও নাকি ধাবা বসাচ্ছে হাই সুগার। আরও কত কিছু খারাপ হচ্ছে কে জানে। খুব সাবধান না থাকলে মাকে বাঁচানোই সম্ভব হবে না। আমার বয়স 40 পেরিয়েছে, এখনো মাকে ছাড়া আমার জগৎ শূন্য। মা থাকবে না ভাবতেই পারি না। মায়ের বয়সও তো হয়নি এমন কিছু। সাথীর কথা শুনে প্রচণ্ড রাগ ধরে গেল আমার। বাইরের জামা কাপড় না পাল্টেই মায়ের ঘরে গিয়ে হাজির হলাম। মা বসে বসে সিরিয়াল দেখছিল। আমাকে দেখে খুশি হয়ে বলল, তুই চলে এসেছিস, আয় আমার পাশে এসে বস। আমাকে দেখে মায়ের দু চোখে খুশির ফুলঝুরিকে সম্পূর্ণ উপেক্ষা করে আমি দাঁতে দাঁত চেপে বললাম, কি ভেবেছ তুমি? যা খুশি তাই করবে, আমরা কেউ কিছু বলবো না? মায়ের হাসিমুখ ম্লান হয়ে এলো নিমেষে। চোখের দৃষ্টির খুশি খুশি ভাবটা কেটে গিয়ে সেখানে ফুটে উঠল অভিমান আর অসহায়তা। তবুও নরম হলাম না আমি। এবারে চেঁচিয়েই বললাম, চুপ করে আছো কেন? কিছু বুঝতে পারছো না? এরকম ছেলে মানুষই আর কত করবে? কেন আবার মিষ্টি খেলে তুমি? মায়ের চোখে এবারে অপরাধী ভাব ফুটে উঠল। মুখটা কাচুমাচু করে বলল, মোটে একটা খেয়েছি তো, তাও রস নিংড়ে। কিচ্ছু হবে না, দেখে নিস। একটা মিষ্টি তো দূর, মিষ্টির একটা ছোট্ট টুকরোও তোমার জন্যে বিষ, জানো না? কত চেষ্টা করছি যাতে তুমি সুস্থ থাকো, ভালো থাকো। প্রতি মাসে তোমার চিকিৎসার জন্য কত খরচ হয় সেটা জানো? তোমার ছেলে মানুষেতে আমার সব টাকা জলে যাচ্ছে। কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? গলার শির ফুলিয়ে চেঁচিয়ে উঠলাম। রনাই আমার আর সাথীর একমাত্র ছেলে। দৌড়ে এলো আমার চিৎকারে। ও পড়ছিল নিজের ঘরে। কি হয়েছে বাবা? তুমি ঠাম্মার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি নিজের ঘরে যাও রনাই, পড়ো গিয়ে। আমার পেছনে দাঁড়িয়ে থাকা সাথী বলল। একবার আমার দিকে, একবার মায়ের দিকে, আর একবার ঠাম্মার দিকে তাকিয়ে চলে গেল রনাই। আমি এবার তাকালাম মায়ের দিকে। মুখ চুন করে বসে আছে মা। এবারে আমার মায়া হচ্ছিল খুব, কিন্তু নিজেকে সামলালাম কষ্ট করে। একটা ছোট্ট বাচ্চার মতোই শাসনে রাখতে হয় মাকে। এখন আমি নরম হয়েছি বুঝতে পারলেই আবার কাল মিষ্টির সন্ধান করবে। একটু বোঝো মা, বয়সটা তো কম হলো না, ছেলের কষ্টটাও একটু বোঝো। গম্ভীরভাবে কথাটা বলে নিজের ঘরে চলে এলাম আমি। সাথী এলো পেছন পেছন। এইটুকু শাসনের দরকার ছিল মায়ের। যা শুরু করেছেন, সুযোগ পেলেই মিষ্টি খেতে চান। আমি খেয়াল না করলে ওষুধগুলোও খেতে ভুলে যান। এভাবে কি চলে? চুপ করে রইলাম। কী বা বলবো? জানি সাথী অনেক খেয়াল রাখে মায়ের, নিখুঁতভাবে সব সামলায়, একটুকুও অযত্ন হতে দেয় না। মায়ের ছেলে মানুষেতেই সব উল্টোপাল্টা হয়ে যায় মাঝে মাঝেই। পরদিন ছুটির দিন, বেলা পর্যন্ত ঘুমানোর প্ল্যান ছিল আমার, কিন্তু সাথী এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল। তোমার মা ওষুধ খাচ্ছেন না, দেখে যাও এসে। খাচ্ছেন না মানে? বিরক্ত হয়ে বললাম। কি জেদ তোমার মায়ের! হাজারবার বললাম ওষুধটা খেয়ে নিন মা। তিনি ঘাড় গোছ করেই বসে আছেন। তোমাকে দিয়ে না একটা কাজও হয় না। বিছানা থেকে নামতে নামতে বললাম, আমাকে দিয়ে হয় না? বাহ, ভালো বললে তো। সপ্তাহে একটা দিনই তো বাড়িতে থাকো, বাকি সব কটা দিন খোঁজও রাখো কিভাবে কি করি। তাও যদি তিনি আমার কথা শুনতেন। ভয়ানক ঢ্যাটা মহিলা। আমার মায়ের সম্বন্ধে তুমি এভাবে কথা বলবে না। তুমি ভালো করে বললেই মা শুনতো। তাই নাকি? আচ্ছা, নিজেই ভালো করে বলো গিয়ে, যাও। ঠান্ডা গলায় বলল সাথী। বুঝলাম ও রেগে গেছে। তা রাগ তো হবেই, এত ঝামেলা সামলাতে হলে রাগ তো হবারই কথা। আর কথা না বলে মায়ের ঘরে গিয়ে হাজির হলাম। আক্ষরিক অর্থেই মা ঘাড় গোছ করে বসে আছে বিছানার ওপর। কি গো মা, ওষুধ খাচ্ছ না কেন? জবাব নেই কোনো। ওষুধটা হাতের তেলোয় নিয়ে মায়ের মুখের সামনে ধরলাম। নাও, হাঁ করো দেখি। মুখ সরিয়ে নিল মা। আচ্ছা চালাতো। কি হলো মা, এমন করছো কেন? ওষুধটা না খেলে কি হবে বুঝতে পারছো না? যা খুশি হোক, আমাকে নিয়ে তোর অত না ভাবলেও চলবে। দয়া দেখাতে এসেছে। বাচ্চাদের মতো ঘাড় ঝাঁকালো মা। আমি হাঁ হয়ে গেছি। দয়া দেখাচ্ছি? কি বলছো মা? ঠিক বলেছি। কে বলেছিল মাসে মাসে আমার জন্য অত খরচ করতে? মরেই যেতাম, কিসে আটকাতো? নিজে দয়া দেখিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, গাদা গাদা টাকা খরচ করে ওষুধ কিনে আনে, আবার সে নিয়ে খোটাও দেয়। যা যা,
ওষুধ খাবো না আমি। মায়ের গলায় অভিমানের সুর স্পষ্ট। এ বাবা, রাগ করেছে নাকি মা? এসব কথা তো রাগের মাথায় বলেছি, মোটেও মন থেকে বলিনি। মাকে জড়িয়ে ধরতে চাই, মা ঠেলে সরিয়ে দিল আমাকে। যা যা, আমার কাছে আসবি না। যাকে কোলে পিঠে করে বড় করেছি তার মুখ থেকেই আজ বড় বড় কথা শুনতে হচ্ছে। এভাবে বেঁচে থেকে কী লাভ? তুমি মিষ্টি খেয়ে ফেলেছিলে বলেই তো রাগ হয়ে গেছিল। মিষ্টি খেলে যে তোমার ক্ষতি হয় বোঝো না? ফ্রিজ খুলেছিলাম ঠান্ডা জল খাবো বলে, তখনই তো রসগোল্লাগুলো দেখতে পেলাম। লোভ সামলাতে না পেরে একটা খেয়ে ফেলেছি। জানি অন্যায় করেছি, তাই বলে তুই এভাবে বলবি? একটু মিষ্টি করেও তো বলতে পারতিস। ঠোঁট ফুলিয়ে বলল মা। ভুল হয়ে গেছে মা, এরপর থেকে মিষ্টি করেই বলবো, কেমন? হেসে ফেলে মাকে জড়িয়ে ধরলাম। মা তখনও গজগজ করছে। যত ঢং! এই রাগ দেখাচ্ছে, এই জড়িয়ে ধরছে। সাথী এতক্ষণ চুপ করে সব কিছু দেখছিল, এবারে হাসতে হাসতে বলল, হ্যাঁ মা, আমরাই শুধু ঢং করি, আপনি তো। আমি কড়া চোখে তাকালাম সাথীর দিকে। চুপ করে গেল। এরপরেই ব্যস্ত হয়ে পড়ল। ওষুধটা খেয়ে নিন মা, আপনার খাবার দেব এক্ষুনি, কত বেলা হয়ে গেছে। এবারে লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেলো মা। তারপর গুটি গুটি পায়ে ডাইনিংয়ে চলল আমার সাথে। মাকে খেতে বসিয়ে দিয়ে আমি বাথরুমে চলে গেলাম। ফিরে এসে খেতে বসলাম। মা তখনও খাচ্ছে একটু একটু করে। মায়ের খাবার আলাদা করে হয়, সুগার খুব বেশি বলে অনেক নিয়ম মানতে হয়। লুচি তরকারি এনে দিল সাথী। ছোট্ট একটা বাটিতে দুটো রসগোল্লাও দিয়েছে। সাথী জানে আমি মিষ্টি খুব ভালোবাসি। প্রায় প্রতিদিনই খাবারের পর একটা করে মিষ্টি খাওয়া আমার অভ্যেস। সাথী আর রনাই মিষ্টি পছন্দ করে না, আমার জন্যই মিষ্টি আসে এই বাড়িতে। লুচি তরকারি শেষ করে চায়ের কাপটা টেনে নিলাম। মা এতক্ষণ চুপ করে আমার খাওয়া দেখছিল। এবারে বলল, আরে মিষ্টিটা খেলি না? খাবো তো, চাটা খেয়ে নি আগে। না, আগে মিষ্টিটা খা, খেয়ে দেখ কি দারুণ খেতে, নরম আর তুলতুলে। কাল খেয়েছিলাম, এখনও স্বাদ লেগে আছে জিভে। অজ্ঞতা রসগোল্লার বাটিটা টেনে নিলাম। চামচে করে এক টুকরো ভেঙে মুখে দিতেই মা ঢোক গিলে বলল, কি দারুণ না? মায়ের দিকে তাকালাম আমি। তারপরেই চমকে উঠলাম। কি করুণ দেখাচ্ছে মাকে। দেখিয়ে দেখিয়ে আইসক্রিম বা চকলেট খেলে একটা বাচ্চার মুখ যেমন করুণ হয়, ঠিক তেমন। একজন বয়স্ক মানুষ তো শিশুরই মতো। ভুলেই গেছিলাম মা মিষ্টি খুব ভালোবাসে, বিশেষ করে রসগোল্লা। আহারে, কত ইচ্ছে হয়, তবুও খেতে পারে না। আর আমি কিনা মায়ের সামনে বসে দুটো রসগোল্লা খেয়ে ফেললাম। মনে পড়ল ছোটবেলায় আমি খুব পেটের গোলমালে ভুগতাম। দুদিন পর পর পেট খারাপ হতো। তখন কদিন ধরে পাতলা পেঁপের ঝোল বা কাঁচকলার ঝোল খেতে হতো। কী যে কষ্ট হতো। জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক, প্রত্যেকেই খাদ্যরসিক। প্রতিদিনই ভালো ভালো রান্না হতো। এই সব ফেলে আমাকে ওই পাতলা ঝোল খেতে হবে মনে করেই কান্না পেত। মা ঠিক বুঝতে পেরেছিল ব্যাপারটা। তারপরেই পেট খারাপ হলে বাইরে টানা বারান্দায় সবার সঙ্গে বসে খেতে দিত না, ঘরেই নিয়ে আসতো আমার খাবার। জানতো সবার সঙ্গে খেতে বসলে অন্যদের পাতের সুখাদ্যগুলোর দিকে তাকিয়ে নিজের পাতের অখাদ্যগুলো কিছুতেই নামবে না আমার গলা দিয়ে। পাতলা ঝোল দিয়ে ভাত মাখিয়ে মা আমাকে খাওয়াতে এলে অভিমান করতাম। সবাই ভালো ভালো খাচ্ছে, আমি একা এসব কেন খাবো? তুমি একা কোথায়? আমিও আছি তো তোর সাথে, মা বলতো। কেন? অবাক হয়ে বলতাম, কেন আবার? আমারও যে পেট খারাপ। রহস্যময় মুখ করে হাসতো মা। খুশি হয়ে মা আর আমি একসাথে পাতলা ঝোল ভাত খেতাম। আমার পেট খারাপ হলেই মায়েরও কেন পেট খারাপ হয়, সেই বয়সে বুঝতে না পারলেও বয়স বাড়ার সাথে সাথে রহস্যটা পরিষ্কার হয়ে গেছিল আমার কাছে। সেদিন রাতেই সাথীকে বললাম, কাল থেকে আমাকে মিষ্টি দেবে না তুমি, মিষ্টি আর কিনেও আনবে না। কেন? সাথী তো আকাশ থেকে পড়ল। মায়ের সামনে বসে মিষ্টি খেতে ভালো লাগে না। তাছাড়া মায়ের চোখের সামনে কোনো মিষ্টি রাখাও উচিত নয়। খেতে ইচ্ছে হয় তবুও খেতে পারে না। ব্যাপারটা খুব কষ্টের গো। আমি তো জানি মা মিষ্টি খেতে কত ভালোবাসতো। অত রসগোল্লা যে জমে আছে ফ্রিজে, সেগুলো কি করব? নমিতাকে দিয়ে দাও, সে না হয় দিয়ে দেব, কিন্তু তুমি মিষ্টি খেতে এত ভালোবাসো, না খেয়ে থাকতে পারবে? এটা কোনো সমস্যা নয় সাথী, মিষ্টি না খেয়েও থাকা যায়। আর তোমরা তো মিষ্টি ভালোই বাসো না। ব্যাস, মিটেই গেল। সাথী আর কিছু বলল না। আমার আনন্দ হচ্ছিল সিদ্ধান্তটা নিতে পেরে। এক সকালে খাবার সময় হঠাৎ মা বলে উঠল, কী রে বাবু, তুই মিষ্টি আর খাচ্ছিস না? এত ভালোবাসিস, কি হলো হঠাৎ? আমারও সুগার হয়েছে যে।
মিষ্টি খাওয়া বারণ। গম্ভীর মুখে বললাম, হ্যাঁ। মা চমকে উঠল। মিটিমিটি হেসে উঠে পড়লাম আমি। মা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। আমি মিথ্যে বলেছি, বুঝতে পেরেছে কি? বুঝুক। মা যদি মিথ্যে বলতে পারে, আমি বললে দোষ কি?